নমস্কার। আজকের যে বিষয়টি উপস্থাপন করছি সেটি হচ্ছে যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের পরে যে নতুন উপদেষ্টাদের সরকার এসছে, উপদেষ্টাদের সরকারের যে ঘটনাবলী এবং বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু কিছু প্রচার মাধ্যম বলছে যে ভারতের কিছু প্রচার মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে যা ঘটনা নয় তাই বলছে আর কি, অর্থাৎ অপপ্রচার করছে, বিশেষত হিন্দু নিপীড়ন প্রসঙ্গে বলছে। কিন্তু একটা বিষয় বলতে হবে যে কোনো দেশে যখন এইরকম একটা বিরাট পালা বদল ঘটে, তখন বিষয়টি দেশের শুধু আভ্যন্তরীণ বিষয় থাকে না, এটা আন্তর্জাতিক বিষয় হয়ে যায়। কারণ বিষয়টি আন্তর্জাতিক হয়েছে, সেখানকার রাষ্ট্রপ্রধান একটা অভ্যুত্থানের ফলে তিনি অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেছেন। আজকে যখন আরব ইসরায়েলের লড়াই হচ্ছে, তা স্বভাবত কারণে আমরা কিন্তু সেই বিষয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন শহরে কিন্তু প্যালেস্টাইনের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু কথা বলা হচ্ছে। তো স্বভাবত কারণেই পড়শির দেশ, পড়শি হচ্ছে আরশির মুখ, পড়শিরা ভালো থাক সেটা আমরা চাই, কিন্তু কোনো উপদেশ দিতে চাই না। কিন্তু যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি প্রসঙ্গে আমাদের কিছু বলবার আছে, বিশ্ব জনমতেরই বলবার আছে। সেটি হচ্ছে উপদেষ্টা যারা এসছেন, উপদেষ্টার মধ্যে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে উপদেষ্টার মধ্যে অনেকেরই খুব কথাবার্তা বলছেন, আর সে নিশ্চয়ই বলবেন, কিন্তু এই কথাবার্তাগুলি কিন্তু একে অপরের সঙ্গে অনেক সময় সঙ্গতিহীন হয়ে পড়ছে, একই রকম হচ্ছে না, সুরটা কিন্তু একই রকম হচ্ছে না। এবং তার পরবর্তীকালে নতুন অন্তর্ভুক্তি হয়েছে, এবং তারপরে যে বিষয়টি দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি যে বিগত সরকারের আমলে বর্তমানে সরকারের এবং যারা সেখানে একটি অভ্যুত্থান সমাধা করেছেন তাদের অভিযোগ অনুসারে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে পদত্যাগ এবং সাসপেনশন করানো হচ্ছে কিনা জানি না, পদত্যাগ করানো হচ্ছে। কিন্তু দেশটি যখন হাসিনার সরকারকে ফ্যাসিবাদী সরকার বলছে, অগণতান্ত্রিক সরকার বলছে, নিপীড়নমূলক সরকার বলছে, তো স্বভাবত কারণে তার বিপরীতে যে সরকার আসবে সেই সরকার নিশ্চয়ই গণতান্ত্রিক যে গুণগুলি আছে সেগুলি রক্ষা করবেন। যদি কাউকে সাসপেন্ড করতে হয় তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে, এবং যতদিন বিচার না হয় তার কিন্তু সাসপেনশন কালীন কিন্তু তার ভাতা আদি কিন্তু দিতে হবে, এটি বিষয় আছে। এবং সেন্ট্রাল কমান্ডের প্রচন্ড অভাব আমি দেখতে পাচ্ছি। উপদেষ্টা সরকারের যে প্রধান আছে মোহাম্মদ ইউনুসের যে অর্থনীতিতে নোবেল বলে যে পেয়েছেন, সে অর্থনীতি নোবেল প্রসঙ্গে কিন্তু অপর উপদেষ্টারাই অন্য সংবাদ মাধ্যমে কিন্তু তির্যক মন্তব্য করছেন। আবার দেখতে পাচ্ছি বিভিন্ন যে ধর্মীয় সভাগুলি হচ্ছে, সেই ধর্মীয় সভাগুলি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হচ্ছে। এখন গোটা দেশ একযোগে হওয়ার যেমন প্রয়োজনীয়তা আছে, বাংলাদেশের একটা সুস্থিতি ফিরিয়ে আনার, কিন্তু এটির খুব অভাব বলে মনে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে
আমরা জেনেছি অনেক পুলিশকে হত্যা করা হয়েছে সেখানে। সেনাবাহিনী এখন যে হস্তক্ষেপটা হয়েছে, সেনাবাহিনী তদারকি সরকারের আগেই নেমে গিয়ে যদি এটাকে কন্ট্রোল করতো, তাহলে এই পুলিশদের এই মৃত্যুটা হতো না। এবং পুলিশরা মারা গেছে, সংবাদ মাধ্যমে আমরা পাচ্ছি যে 20% মতো পুলিশ কাজে যোগদান করেছেন, বাকি 80% পুলিশ কাজে যোগ দিতে পারেন নাই, তারা কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন। তো স্বভাবত কারণেই বলবো যে পুলিশের কাছে যে অস্ত্র আছে বা সামরিক বাহিনী বাদে অন্যান্য যে আর্মস ফোর্স আছে, সেখানে র্যাব বা এদেরকে দিয়েই কিন্তু এই সবকিছু দমন করা সম্ভব হতো। কিন্তু সবকিছু দমন করা সম্ভব হতো কারণ উন্মত্ত জনতা হাতে নিশ্চয়ই রাইফেল আর মেশিন গান নেই, তারা লাঠি সোটা নিয়ে, হয়তো কারো কাছে দু একটা কিছু থাকতে পারে, সেটা নিয়েই তারা কিন্তু লুটতরাজ, মূর্তি ভাঙা এবং বিভিন্ন কর্মসূচিগুলি গ্রহণ করেছেন। তো কাজেই যে কোনো দেশেই সামরিক বাহিনীর হস্তক্ষেপকে মানুষ কিন্তু, সামরিক বাহিনীকে যেমন প্রবল বন্যা হলে, ভূমিকম্প হলে সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা পড়ে, সামরিক বাহিনীর বিশেষ দক্ষতা থাকে, তেমনি বাংলাদেশের যে বিষয়টি আছে, আজকে সামরিক বাহিনী নেমেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ বাহিনীও কিন্তু ব্যাপক পরিমাণে নামার প্রয়োজন ছিল এবং পুলিশ বাহিনীর মধ্যে আস্থা ফেরানোর প্রয়োজনীয়তা ছিল। তো পরিশেষে যা বলবো যে আমাদের প্রতিবেশী দেশ, সেখানে দ্রুত শান্তি ফিরে আসুক। তার সঙ্গে আরেকটা কথা বলি, ব্যাপক পরিমাণে কিন্তু ভারত বিরোধী প্রচার চালানো হয়েছে। এই কোটা আন্দোলনের সঙ্গে, অর্থাৎ চাকরির কোটা আন্দোলনের সঙ্গে তো ভারত দেশের কোনো সম্পর্ক নেই। কোটা আন্দোলন তো ভারতবর্ষ ঠিক করে দেয়নি, এবং কোটা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন হলো, অর্থাৎ সরকারের যে অন্যান্য অপছন্দের কাজগুলি ছিল, সেই অপছন্দের কাজগুলির জন্য সরকারের পতন ঘটিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। কিন্তু ভারত বিরোধী কথা যেগুলি বলছে, সেগুলির মধ্যে হচ্ছে যেমন ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে রেল নিয়ে যাওয়ার কথা ছিল এবং মোংলা বন্দরের প্রশ্ন তুলছে, কিন্তু এটাও তো ঠিক যে নেপাল থেকে যে বিদ্যুৎ যাবে, সে বিদ্যুৎ তো ভারতের উপর দিয়ে যাবে, শিলিগুড়ির কাছে দিয়ে, সেটা তো ভারতকেও ত্যাগ স্বীকার করতে হবে। আমি দেখেছি পূর্বতন সরকার দেশের মধ্যে যখন এইসব বক্তব্য হচ্ছিল, তখন সে বক্তব্য রেখেছেন সেখানে। এবং শুধু এই জায়গায় নয়, ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় আছে সেখানে, যেখানে যেমন বলা যাক গঙ্গারামপুরের পর থেকে অনেক জায়গাতেই এবং বালুরঘাটের কাছাকাছি জায়গা থেকে উত্তরে এবং দক্ষিণে মাঝখানে হচ্ছে ইন্ডিয়া, এবং তাদেরকে বহু কিলোমিটার ঘুরে আসতে হয়। ভারত যদি রেল নিয়ে যেতে পারে, বাংলাদেশ কেন এই চাইলে পরে মোটর নিয়ে যেতে পারবে না একটা নির্দিষ্ট রুটের মধ্যে দিয়ে? ভারত যেমন রেল থ্রু পাস করাবে, তারাও কেন থ্রু পাস করাতে পারবে না? কিন্তু বিষয় হচ্ছে যে, এবং আমরা উদ্বিগ্ন, বাংলাদেশে আমাদেরও আত্মীয় স্বজন আছে এবং সব ধর্মের মানুষের মধ্যেই সখ্যতা আছে, আমাদের এপারেরও কিছু লোকের আছে। কিন্তু বিষয় হচ্ছে, যখন জিনিসপত্রের দাম নাগাল ছোঁয়া হচ্ছে, আইন শৃঙ্খলা এরকম হচ্ছে, মন্ত্রিসভার মধ্যে পরস্পরের কথার মধ্যে সঙ্গতি নেই, স্বভাবত কারণে আমাদের উদ্বিগ্ন হতেই হয়। তার কারণ হচ্ছে, আমরা যারা কোনোদিনই রাজনীতি সম্পর্কে কোনো কিছু ভাবি না, কিন্তু যখন যেখানে আপনজনেরা থাকে, সেই দেশ যখন কোনো অস্থিরতায় ভোগে, তখন স্বভাবত কারণেই সাধারণ মানুষের কিন্তু তখন সমস্ত খবর রাখার কিন্তু প্রবণতা বেড়ে যায়। বাংলাদেশের যুদ্ধের সময় দেখেছি 80 বছরের বৃদ্ধাও, যিনি পুজো পার্বণে ব্যস্ত থাকেন, তার খবরের কাগজ কোনোদিন পড়েন না লেখাপড়া জানা সত্ত্বেও, কিন্তু তিনি বলছেন, একটু হাসির ছলেই বলছি, তিনি তাড়াতাড়ি বলে ফেলেছিলেন, খবরটা শেষ হয়ে গেল, নিউজটা ধরো তো। অর্থাৎ শুনবার একটু প্রয়োজনীয়তা থাকে,
এবং এইসবের মধ্যে দিয়ে মানুষ অনেক সচল হয় এবং এই বিপদাপন্ন অবস্থা থেকে মানুষের অনেক জানবার প্রয়োজনীয়তা থাকে। আমরা মনে করব বাংলাদেশের দ্রুত শান্তি ফিরে আসুক, বাংলাদেশের উন্নতি হোক। কারণ আজকে আর বললাম না অন্য দেশ, তবে কিছু আগ্রহী পাঠক হিসাবে বাংলাদেশের যে তথ্য কিছু ঘনত্ব আমরা যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে পাই, আমরা মনে করি যে বাংলাদেশ শক্তিশালী হয়েছে, আরো শক্তিশালী হোক এবং একটা প্রতিবেশী শান্তিতে থাকুক, এই প্রত্যাশা রেখে আজকের যে উপস্থাপনা এখানেই শেষ করছি। নমস্কার।